মুভির শুরুতেই আমাদের একটি কুকুরের সাথে পরিচয় করানো হয়, যার নাম বাক। বাক একটি চঞ্চল স্বভাবের কুকুর এবং তার মালিক এই শহরের একজন জজ। বাককে শহরের মানুষ কম বেশি অনেক ভালোভাবে চেনে। বাক তার মালিকের ছোট ছোট কাজগুলো করে, যেমন বাচ্চাদের ঘুম থেকে ওঠানো, সবার সাথে খেলাধুলা করা ইত্যাদি। সে খুব চঞ্চল, তাই সে যখন বাড়িতে চলাচল করে তখন বাড়ির জিনিসপত্র ভেঙে যায়। তাকে দেখে রান্নাঘরের শেফরাও খাবার লুকিয়ে ফেলে। বাঘ ক্ষুধার্ত অবস্থায় তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউই তাকে কিছু খেতে দেয় না। অন্যদিকে দেখা যায় তার মালিকও তাকে বাড়ির বাইরে রেখে আসে। যেহেতু আজকে বাঘের মালিকের জন্মদিন, তাই বাড়ির শেফরা অনেক খাবার তৈরি করে এবং সেই খাবারগুলো রেখে তারা সবাই ছবি তুলতে আসে। তখন হঠাৎ করে বাঘ তাদের ছবির ফ্রেমের মধ্যে এসে বসে পড়ে এবং তার মুখে একটি চিকেন থাকে। এর মানে সে আগে ওই খাবারগুলো খেয়ে এখানে এসেছে। তখন সবাই দেখতে পায় যে সব খাবার নষ্ট হয়ে গেছে। যেহেতু বাঘকে কেউ সকালে কিছু খেতে দেয়নি, তাই সে হয়তোবা একটি খাবার খেতে গিয়ে সব খাবার নষ্ট করে ফেলেছে। এ কারণে তার মালিক মোটেও খুশি না। এমনকি তার মালিক সেদিন রাতে বাঘকে বাড়ির বাইরে থাকতে বলে। রাতে অনেক বজ্রপাত হচ্ছিল, কিন্তু সে দেখতে পায় তাকে কে যেন খাবার দেখিয়ে ডাকছে। যেহেতু সারাদিন তাকে কেউ কিছু খেতে দেয়নি, তাই বাঘ ওই ব্যক্তিটির কাছে চলে যায় এবং এখানে বাঘকে খাবারের লোভ দেখিয়ে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় বাঘ ঘেউ ঘেউ করে তার মালিককে ডাকলেও কেউ তাকে শুনতে পায় না। বাঘকে একটি ট্রেনে করে কোনো একটি জায়গায় পাঠানো হয়। কিছুদিন পর তাকে সেই জায়গায় নেওয়া হয়। তখন তাকে দেখে বোঝা যায় যে সে খুব দুর্বল হয়ে পড়েছে, কেননা তাকে কিছুই খেতে দেওয়া হয়নি এই যাত্রাপথে। বাঘ জানতো না যে সে কোথায় রয়েছে। একজন ব্যক্তি তাকে যখন বক্স থেকে বের করে, তখন সে ওই ব্যক্তিটির উপর আক্রমণ করলে সে ব্যক্তিটি বাঘকে আঘাত করে দুর্বল করে দেয়। বাঘ এখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। সমস্ত গার্ডদের চোখে ফাঁকি দিয়ে সে বের হয়ে গেছিল, কিন্তু সে দেখতে পায় যে সে একটি শিপে রয়েছে এবং সেই শিপটি অ্যালাস্কায় পৌঁছে গেছে। বাঘকে একটি ব্যক্তি গলায় রশি বেঁধে টানতে শুরু করে। হঠাৎ করে বাঘ সামনে বরফ দেখতে পায় এবং বাঘ তার জীবনে বরফ প্রথমবার দেখছে। সে বরফে ঠিক মতো চলতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে বরফের সাথে খেলতে শুরু করে এবং তার গলার রশি খুলে যায়। তখন সেখান থেকে বাঘ পালিয়ে যায় এবং এখানে আমরা আরেকজন ব্যক্তির সাথে পরিচিত হই, যার নাম জন। জন নামের এই ব্যক্তিটি তার ঘর বাড়ি বিক্রি করে অন্য এক শহরে যাওয়ার জন্য জাহাজের কাছে যাচ্ছিল। তখন বাঘ এর সাথে তার ধাক্কা লাগে, কিন্তু এখানে জন বাঘকে রাগ না করে তাকে সাবধানে চলাচল করতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু জনের মাউতার গানটা সেখানে পড়ে গেছিল। তখন বাঘ ওই মাউতার গানটা মুখে করে জনকে সেটা ফেরত দেয়। যদিও জন অবাক হয়েছিল বাঘকে দেখে, কিন্তু তবুও সে তার যাত্রাপথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বাঘকে কিছু কুকুরের সাথে আটকে রাখা হয়েছে বিক্রি করার জন্য। তখন পেরুল নামের একজন কাস্টমার আসে কুকুর কেনার জন্য। এখানে আমি বলে দিই, পেরুল নামের এই ব্যক্তিটি এক শহর থেকে অন্য শহরে চিঠি আদান প্রদান করে, তাই সে বরফের রাস্তায় কুকুর ব্যবহার করে চলাচল করার জন্য। পেরুল এখানে এসেছিল দুটো কুকুর কেনার জন্য, কিন্তু বাঘকে দেখে তার এত ভালো লাগে যে সে দুটো কুকুর কেনার টাকা দিয়ে একটি কুকুর মানে বাঘকে কিনে ফেলে। যেহেতু বাঘ এখানে একদমই নতুন, তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, কিন্তু পেরুলকে দেখে তার মনের ভয় আস্তে আস্তে কেটে যায় এবং সে পেরুলের সাথে সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে পেরুলের পার্টনার যখন বাঘকে দেখে, তখন সে পেরুলকে বলে তাদের দুটো কুকুর প্রয়োজন, কিন্তু পেরুল তাকে বোঝায় যে বাঘ অনেক বড় এবং শক্তিশালী, তাই সে একসাথে দুটো কুকুরের কাজ করতে পারবে। এখানে আমরা জানতে পারি পেরুলের কাছে আগে থেকেই অনেকগুলো কুকুর আছে এবং তাদের মধ্যে পিটস নামের একটা কুকুর ছিল যে তাদের সবার লিডার। তারপর পেরুল তার সবগুলো কুকুরকে একটি ম্যাপ দেখিয়ে রাস্তা বলছিল। তখন সব কুকুর তার কথা খুবই মনোযোগ সহকারে শুনছিল। তারপর তারা যখন তাদের যাত্রা শুরু করবে, তখন পেরুল বাঘকে পিটসকে ফলো করতে বলে। তারা যখন তাদের যাত্রা শুরু করে, যেহেতু বাঘ এখানে নতুন এবং তার বরফে হাঁটার কোনো অভ্যাস নেই, তাই সে বারবার পড়ে যেতে শুরু করে। কিন্তু এভাবে যেতে যেতে হঠাৎ তাদের সামনে একটা মোড় চলে আসে এবং
সব কুকুর তাদের দিক পরিবর্তন করলেও বাঘ সেখানে তা করতে পারে না এবং বাঘের ভুলের কারণে তারা সবাই পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো পেরুল বাঘকে এখানে কোনো রাগ না দেখিয়ে উল্টা ওকে বোঝাতে থাকে যে আমরা সবাই আলাদা হলেও আমরা একে অন্যের উপর নির্ভরশীল, তাই একটি ভুলের জন্য সবার জীবন চলে যেতে পারে। তারপরে কিছু সময়ের মধ্যে আমরা দেখতে পারি বাঘ ও তাদের সাথে অভ্যস্ত হয়ে যায়। যেহেতু তারা অনেক দূরের পথ পার হয় তাই তাদের যাওয়ার পথে একটি নদী পাড়ি দিতে হয়। যেহেতু আবহাওয়া ঠান্ডা তাই নদীর পানি জমে গেছে এবং তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। এখানে তাদের পথ দেখাচ্ছিল পেরুলের পার্টনার। হঠাৎ করে পেরুলের পার্টনার বরফ ভেঙে পানিতে পড়ে যায় এবং তখন পেরুল তার পার্টনারকে বাঁচাতে গেলে তার আগে বাঘ নিজের কথা না ভেবে পানিতে ঝাঁপ দেয় এবং পেরুলের পার্টনারকে তার কাঁধে করে উপরের দিকে নিয়ে আসে। কিন্তু পেরুলের পার্টনারকে বাঁচাতে গিয়ে বাঘ পানিতে তলিয়ে যায়। এখানে পেরুল বাঘকে বাঁচানোর জন্য তার চাকু দিয়ে বরফ ভাঙার চেষ্টা করলে তার চাকু ভেঙে যায় এবং সে চিৎকার করে বাঘকে ডাকতে থাকে। অন্যদিকে দেখা যায় কে যেন তার হাতে লাঠি দিচ্ছে বরফ ভাঙার জন্য। প্রথমে পেরুল কিছু বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে যে সে আর কেউ নয়, সে হলো বাঘ। তখন পেরুল বাঘকে জড়িয়ে ধরে এবং এই দৃশ্যটি দূর থেকে স্পিডস দেখছিল এবং সে এটি দেখে খুবই লেগেছিল। তারপর তারা রাতে একটি জায়গায় বিশ্রাম নেয়। যেহেতু পেরুল এবং তার পার্টনার বাঘকে ভরসা করতে শুরু করে, যা স্পিডসের একদমই পছন্দ ছিল না, তাই স্পিডস বাঘের সাথে লড়াই করে বাঘকে মেরে ফেলার চেষ্টা করে। যখন বাঘকে মার খেতে দেখে তার বন্ধুরা জোরে জোরে বাঘকে ডাকতে থাকে, তখন হঠাৎ করে বাঘ উঠে দাঁড়ায় এবং যখন স্পিডস আবার আক্রমণ করতে যায় তখন বাঘ রেগে গিয়ে স্পিডসকে একটা আছুড় দেয়। তখন সবাই মনে করে বাঘ হয়তোবা স্পিডসকে মেরে ফেলবে, কিন্তু সবাইকে অবাক করে বাঘ স্পিডসকে ছেড়ে দেয়। আর তারপর স্পিডস অপমানিত হয়ে তাদের সবাইকে রেখে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পেরুল অনেক খোঁজাখুঁজি করে, তাও স্পিডসকে সে পায় না। তাই তারা আর স্পিডসকে না খুঁজে সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এখন সমস্যা হলো লিডার কে হবে। তখন বাঘ সামনে দাঁড়িয়ে থাকে লিডার হওয়ার জন্য। পেরুল প্রথমে রাজি না হলেও পরে বাঘকে তাদের লিডার বানিয়ে দেয় এবং বাঘকে লিডার হিসেবে পেয়ে অন্য কুকুরগুলো অনেক খুশি হয়। তারা যখন তাদের যাত্রাপথে যাচ্ছিল তখন তাদের সামনে তুষার পাহাড় ভেঙে পড়ছিল। তখন বাঘ তার বুদ্ধির সাহায্যে ওই তুষারপাত থেকে তাদের সবাইকে বের করে নিয়ে আসে এবং সময়ের আগেই তারা তাদের লক্ষ্যে পৌঁছে যায়। এখানে আমরা জন নামের ওই ব্যক্তিকে আবারও দেখতে পাই, যে তার স্ত্রীকে চিঠি লিখছিল। পরদিন যখন বাঘ এবং তার দলবল তাদের নতুন যাত্রা শুরু করবে তখন বাঘ ওই ব্যক্তিকে দেখে সাথে সাথে থেমে যায় এবং তার চিঠিটাও তাদের সাথে নিয়ে নেয়। এভাবে তারা কম সময়ে অনেক বেশি চিঠি আদান প্রদান করতে পারে। কিন্তু কিছু সময় পর পেরুল সরকার থেকে একটি চিঠি পায় যেখানে লেখা ছিল যে টেলিগ্রাম ব্যবস্থা চালু হয়ে গেছে, তাই তাদের আর চিঠি আদান প্রদান করতে হবে না এবং তাদেরকে সব কুকুর বিক্রি করে দিতে বলা হয়েছে। তারপর পেরুল ও তার পার্টনার তাদের সবাইকে বাধ্য হয়ে বিক্রি করে চলে যায়। তারপর দিন আমরা একজন কোটিপতি ব্যক্তিকে দেখতে পাই যার নাম সুয়ার। সে ব্যক্তিটি তার সোনা নিয়ে নগুয়ে নামক একটি পাহাড়ে যাবে, কিন্তু এখন ওই পাহাড়ে যাওয়ার রাস্তা খুবই বিপজ্জনক, কেননা এই সময় সেখানকার নদীর পানি অনেক বেড়ে যায় এবং পাহাড়ের বরফ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন নামের ওই ব্যক্তিটি তাকে বোঝাতে চায় যে এই পথে গেলে তার এবং তার কুকুরগুলোর জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু জনের কথা সে না শুনে তার যাত্রা শুরু করে। যাত্রাপথে বাঘ এবং সব কুকুরগুলো জানতো যে এই রাস্তায় গেলে তারা বাঁচবে না, তাই তারা চেষ্টা করে না আগানোর জন্য। যখন তাদেরকে মারা হয় তখন বাঘ বাধ্য হয়ে সামনের দিকে এগোতে থাকে। পুরো পথে বাঘ এবং তার সঙ্গীদেরকে কিছু খেতে দেওয়া হয় না, তারা না খেয়ে অনেক দূর যেতে থাকে। কিন্তু যখন বাঘ ক্লান্ত হয়ে যায় আর এগোতে পারে না তখন বাঘকে গুলি করার সিদ্ধান্ত নেয়। তখন জন নামের ওই ব্যক্তিটি সেখানে গিয়ে সে ব্যক্তির কাছ থেকে বাঘকে বাঁচাতে গেলে ওই ব্যক্তিটি বাঘকে ওখানে ফেলেই সামনের দিকে চলে যায় এবং সব কুকুরগুলো চলতে শুরু করে শুধু বাঘকে বাঁচানোর জন্য। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি জন এবং বাঘ
দুজনই এখন জনের বাড়িতে। বাঘ যখন ঘুম থেকে ওঠে তখন সে জানতে পারে যে সে গত 2 দিন ধরে ঘুমাচ্ছিল জনের বাড়িতে এবং বাঘের সব বন্ধুরা সেই যাত্রায় মারা গেছে। এসব শুনে বাঘ কষ্টে তাদেরকে ডাকতে থাকে। অন্যদিকে জন একটি বারে মদ কিনতে গেলে সুয়োর নামের ওই ব্যক্তিটি সেখানে জনের উপর হামলা করলে বাঘ সুয়োরের উপর হামলা করে। তারপর সবাই মিলে সুয়োরকে বার থেকে বের করে দেয়। অন্যদিকে জন বাড়িতে এসে মদ খেতে গেলে বাঘ তার মদের বোতলটি নিয়ে বরফের নিচে রেখে দেয়। এখানে আমরা জানতে পারি যে জনের একটা ছেলে ছিল, কিন্তু তার ছেলের মৃত্যুর পর জন এবং তার স্ত্রী দুজন আলাদা হয়ে যায়। এসব কথা বলতে বলতে জন সেই জায়গায় যাওয়ার কথা ঠিক করে যেখানে জন তার ছেলের সাথে যেতে চেয়েছিল। তারা একটি বোর্ডে করে বেরিয়ে পড়ে তাদের লক্ষ্যে। কিছুটা পথ পার হওয়ার পরে তাদের বোর্ডে পানি ঢুকতে শুরু করে। তারপর তাদের হাতে কোনো উপায় না থাকায় বাকিটা পথ তারা হেঁটে যেতে শুরু করে। সুয়োর জনকে মারার জন্য তাদের বাড়িতে যায়। তখন সুয়োর জানতে পারে জন যেখানে যাচ্ছে এবং সুয়োরের ম্যাপ অনুযায়ী সোনা একই জায়গাতে পাওয়া যায়, তাই সে তাড়াতাড়ি রওনা হয়। অন্যদিকে জন এবং বাঘ একটা পুরনো বাড়ি খুঁজে পায় যেখানে তারা রাত কাটাতে পারবে। পরদিন জন নদীতে কিছু সোনার টুকরো খুঁজে পায়, যা দেখে বাঘও সোনার টুকরো পেয়ে যায়। তাদের এই কথার সময় বাঘ কিছু একটা দেখে তার পেছনে দৌড়তে শুরু করে এবং তার সামনে একটা ভাল্লুক পড়ে যায় যে পুরো নদীকে কবজা করে রেখেছে। বাঘ অনেক কষ্টে নদীটা পার হয় এবং সে একটি সাদা নেকড়ে দেখতে পায়, যার সাথে বন্ধুত্ব করতে গেলে প্রথমে নেকড়েটি ভয় পেয়ে দূরে চলে যায়, কিন্তু পরদিন সেই নেকড়েগুলো যখন শিকার করতে যায় তখন তাদের একসঙ্গে নদীতে পড়ে যায়। তখন তারা অনেক চেষ্টা করে কিন্তু তাকে বাঁচাতে পারছিল না। তখন বাঘ তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা আস্ত গাছ কাঁধে করে তীরে টেনে আনে এবং নেকড়েটির প্রাণ বাঁচায়, যা দেখে সব নেকড়েরা বাঘকে নিজের মতো মনে করে। তারপর বাঘ খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে মিলে যায়। ধীরে ধীরে বাঘ তাদেরকে নিজের পরিবার মনে করে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন জন জঙ্গলে বাঘের পিছনে গেলে সে বাঘ এবং ওই নেকড়েকে একসাথে দেখে এবং বাঘকে আর তার পরিবার থেকে দূরে রাখতে চায় না, তাই সে বাঘকে নিজের সাথে আর শহরে নিতে চায় না। বাঘ প্রথমে জনের সাথে যেতে চাইলেও পরে জনের কথা শুনে বাঘ এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে জনের সেই বাড়িতে সুয়োর আক্রমণ করে জনকে মারার জন্য এবং তাদের দুজনের লড়াই চলাকালীন জনের গায়ে গুলি লেগে যায় এবং তখন বাঘ এসে সুয়োরের উপর আক্রমণ করে এবং সুয়োর ওই জ্বলন্ত ঘরের ভিতরে আটকে যায়, যার ফলে সে বেরোতে না পেরে সেখানে মারা যায়। অন্যদিকে আমরা জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি, আর যেহেতু তারা মানব সভ্যতা থেকে অনেকটা দূরে চলে এসেছে তাই সে কোনো হসপিটালেও যেতে পারবে না। তাই জন তার শেষ মুহূর্তগুলো বাঘের সাথে কাটাচ্ছিল এবং বাঘ এর বলে সে তার শেষ নিঃশ্বাস ফেলে। পরদিন আমরা দেখি বাঘ একটি পাথরের ওপর একা বসেছিল। তখন সাদা নেকড়ে বাঘের কাছে এসে তাকে নিয়ে যায় এবং বাঘ হয়ে যায় নেকড়েদের লিডার। সময়ের সাথে সাথে আমরা দেখি বাঘের 2টো সন্তান হয় এবং তারা সেই নদীর কাছে যায় যেই নদীতে ভাল্লুক কাউকে নামতে দিত না। এখানে বাঘ ভাল্লুককে ভয় না পেয়ে উল্টো ভাল্লুককে ভয় দেখিয়ে নদী থেকে তাড়িয়ে দেয়। তারপর তারা সবাই মিলে শিকার করতে শুরু করে, আর এখানেই মুভিটি শেষ হয়।